বাংলাদেশে ছাত্র শিবিরকে নিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে, যেখানে আমরা দেখছি যে ছাত্রলীগের ছদ্মবেশী শিবিরকে এই বাঁচানোর অভিযোগ উঠেছে মূলত কাদেরের পক্ষ থেকে। অথচ সাদিক কায়েম বলছেন এটি সম্পূর্ণ মিথ্যা কথা। যেখানে এই গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের রোববার রাতে এক ফেসবুকে তিনি একটি পোস্টে বলেন যে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে। অর্থাৎ সেই অভিযোগটা হচ্ছে যে তিনি দাবি করেন যে এই শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ফোন দিয়ে ছাত্রলীগের হয়ে নিপীড়ন নির্যাতন চালাতো এমন কয়েকজনের বিষয়ে সুপারিশ করেছেন এবং মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য। এই যে কথাগুলো, তার মানে হচ্ছে যে আগামী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে সাদিক কায়েম একজন প্রার্থী হতে যাচ্ছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের সেই কাদেরও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনে অংশগ্রহণ করবে। এজন্য ছাত্র শিবিরকে হেয় করার জন্য এখন বিভিন্ন রকম ষড়যন্ত্র কিন্তু এখন শুরু হয়েছে। আমরা গতকালকে এনসিপির এই যে শহীদ মিনারে যে কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশ করেছে, গতকালকে কিন্তু তারা একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে, যেখানে তারা 1 লক্ষ লোকের সমাগম করার কথা বলে গতকালকে তারা 5,000 লোকের সমাগমও কিন্তু করতে পারে নাই। এর পিছনে সবথেকে বড় রহস্য হচ্ছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সব জায়গায় সারা বাংলাদেশে তাদের এই পথসভা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু সমর্থন জুগিয়েছিল, কিন্তু এই এনসিপি নেতাকর্মীদের শিবিরের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা ছড়ানোর কারণেই কিন্তু আজকে শিবির তাদের পিছন থেকে সরে গেছে। যে কারণে শহীদ মিনারের এখন দেখেছেন গতকালকে এনসিপির যে সমাবেশ হয়েছে সেখানে 5,000 লোকও তারা জড়ো করতে পারে নাই। এই পোস্টের প্রতিক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, স্ক্রিনশটে যাদের নাম যুক্ত আছে তারা কেউই শিবিরের না। 5 আগস্টের পর থেকে তারা শিবিরের কোনো পদে বা কর্মসূচিতে ছিলেন না। ফলে ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি হচ্ছে সম্পূর্ণরূপে মিথ্যা। এবং সাদিক কায়েম আরও লেখেন যে মূলত বিপ্লবের পর 2টি কনসার্ন ছিল। প্রথমটি ছিল অপরাধের বিচার এবং দ্বিতীয়টি ছিল বিচারের নামে নিরীহ কোনো ব্যক্তির হয়রানি না হওয়া। সে সময়ে অনেকেই বিভিন্ন মাধ্যম যোগাযোগ করে জানান যে তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও কোনো ফৌজদারি অপরাধ করেননি এবং ব্যক্তিগত আক্রোশবশত মামলায় তাদের নাম যুক্ত করা হচ্ছে। স্বাভাবিকভাবেই গণহারে মামলার আশঙ্কা থাকলে কে অপরাধী আর কে নিরপরাধ তা যাচাই করার জন্য আন্দোলনের সক্রিয় নানা স্টেকহোল্ডারের কাছে তথ্যগুলো ফরওয়ার্ড করা হতো। পারস্পরিক ফিডব্যাকের ভিত্তিতে ভেরিফাইড করাটা জরুরি ছিল তখন আসলে। তাই বেশ কয়েকটি কনসার্ন বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে আমি এনসিপি নেতা এবং সংস্কার কমিশনের এক সদস্য আরমান হোসেন এবং মাহিনকে ফরওয়ার্ড করি অধিকতর তদন্তের জন্য এবং তাদের বলেছি এমন একটি দাবি এসেছে যে তারা হামলায় যুক্ত ছিলেন না, এই দাবিটি খতিয়ে দেখতে, যেন সচেতনতাবশত নিরপরাধ কেউ ভিকটিম না হয়। এবং এনসিপি থেকে শুরু করে সব দলের নেতারাই সে সময় এরকম বিভিন্ন সুপারিশ পেয়েছেন এবং নিজেদের মধ্যে চালাচালি করেছেন ভেরিফাই করার জন্য। এটা হচ্ছে সাদিক কায়েমের মূলত দাবি। আব্দুল কাদের নিজেই উল্লেখ করেছেন, মামলার তালিকাগুলো আমরা পারস্পরিক আলোচনা করে প্রস্তুত করেছি। এখন নিজেদের মধ্যে কথা না বললে কিভাবে জানবো আসলে কে অপরাধী নাকি তাকে হয়রানি করা হচ্ছে। মূলত
স্ক্রিনশটে যাদের নাম যুক্ত আছে তারা কেউই শিবিরের না। 5 আগস্টের পর থেকেও তারা শিবিরের কোনো পদে বা কর্মসূচিতে ছিলেন না। ফলে ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণরূপে মিথ্যা, বলেছেন সাদিক কায়েম। সাইদি নামের এক ছেলেকে মামলা থেকে বাঁচাতে আমি নাকি বিভিন্ন জায়গায় কল করেছি, এটাও একটি মিথ্যা কথা। অর্থাৎ সাদিক কায়েমের ব্যাপারে কাদের যে তথ্যটা দিয়েছেন এটাও মিথ্যা কথা। সাইদি অপরাধী এবং তাকে বাঁচানোর কোনো প্রশ্নই আসে না। মহসিন হলের একজনের সাথে আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, অথচ উক্ত শাহাদাতকে আমি চিনি না। সাদিক কায়েমের বক্তব্য এগুলো। তাছাড়া কাদের লিখেছে 24 সালের সেপ্টেম্বরে এই মামলা হওয়ার পর শাহাদাতকে নিয়ে একজন পোস্ট করেন। পরবর্তীতে এই পোস্টদাতার সাথে শিবিরের তৎকালীন সভাপতি সাদিক কায়েম যোগাযোগ করেন। আচ্ছা, আমি যদি ফোন দিতেই চাইতাম তাহলে তো সেটা মামলা হওয়ার আগেই দেওয়ার কথা, কারণ মামলা হওয়ার পর কেউ একজন ফেসবুকে পোস্ট দিয়ে সেই পোস্টদাতাকে ফোন দেওয়ার কি দরকার আছে? এলাকায় থাকতে কোনো সময় শিবির করেছে, তামিরুল মিল্লাত অধ্যয়নরত অবস্থায় শিবিরের কোনো আয়োজনে অংশ নিয়েছে, শিবিরের নেতা হিসেবে বা শিবিরের কানেকশন ব্যবহার করে জুলাইয়ের বড় নেতা হয়েছে, কিন্তু এখন উগ্র শিবির বিদ্বেষী এমন মানুষের সংখ্যাও কম না। যদি জীবনে কোনো এক ধাপে সাময়িক সময়ের জন্য ব্যক্তিগত সুবিধা লাভের উদ্দেশ্যে কেউ শিবিরের সাথে যোগাযোগ রাখে, পরবর্তীতে কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে শিবির বিরোধী ভূমিকা নেয় অথবা ছাত্রলীগে যুক্ত হয় এবং এমন নরপশুদের কর্তৃত্ব এই ছাত্র শিবিরের জনশক্তিরা নিয়মিত ভিকটিম হওয়া সত্ত্বেও তাদের কর্মকাণ্ডের দায়ভার যদি শিবিরকে নিতে হয়, তাহলে শিবির ছেড়ে বাকশাস এনসিপিতে চলে যাওয়া ব্যক্তিদের কৃতিত্ব, দুর্নীতিসহ অন্যান্য নেতিবাচক ও ইতিবাচক কর্মকাণ্ডের দায়ভারও তো শিবিরকে নিতে হবে। সেটা কি যৌক্তিক হবে? বলেছেন সাদিক কায়েম। এই ধরনের প্রশ্ন তুলে ধরেছেন তিনি আরও বলেন, আবু সাদিক কায়েম কমেন্টে লিখেছেন যে উল্লেখ্য আসলে কাদের যে স্ক্রিনশটটি পোস্ট করেছেন সেই চ্যাট আব্দুল কাদেরের সাথে হয়নি, তা হয়েছে এনসিপির অন্য ব্যক্তিদের সাথে। আরেকজন ব্যক্তির সাথে হওয়া চ্যাটের স্ক্রিনশট আব্দুল কাদেরের মাধ্যমে অপব্যাখ্যা সহকারে এই পাবলিকলি সোশ্যাল মিডিয়ায় আসার মাধ্যমে ঘৃণ্যতম সংস্কৃতির সূচনা হলো বলে দাবি করেছেন তিনি। এভাবে ব্যক্তিগত ফায়দা নেওয়ার জন্য ব্যক্তিগত আলাপ ও প্রাইভেট ইনফরমেশন সামনে আনার সংস্কৃতি তৈরি হলে রাজনৈতিক অঙ্গনে অবিশ্বাস, অনাস্থার সৃষ্টি হবে, যা দীর্ঘমেয়াদে গোটা জাতির জন্য ক্ষতি বয়ে আনবে। তাছাড়া স্ক্রিনশট পলিটিক্স শুরু হলে এনসিপি বাকশাস থেকে দিনরাত শিবির ব্যাশিং করা অনেকেরই রাজনৈতিক কেরিয়ার নাই হয়ে যেতে পারে। আসলে মূলত এই এখন আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে এই আব্দুল কাদের, তাছাড়া এই সাদিক কায়েম সহ অনেককে নিয়ে এখন এই যে আলোচনা শুরু হয়েছে, এই ইদানিং হঠাৎ করে দেখলাম এনসিপির নেতাকর্মীরা তারা এই ছাত্র শিবিরকে নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার তারা চালাচ্ছে। কারণ তারা মনে করেছে যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের সমস্ত কর্মসূচি এখন নিষিদ্ধ করা হয়েছে, বিএনপির বিরুদ্ধে তারা অপপ্রচার চালানো শুরু করেছে। অলরেডি বিএনপির একটা বিরোধী একটা অবস্থানে আমরা এনসিপিকে দেখেছি। এখন জামাত শিবিরকেও একটা কোণঠাসা করে এই এনসিপি বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল হওয়ার যে চেষ্টা চালাচ্ছে, এটা কিন্তু বড় ধরনের একটা ভুলের ভিতরে তারা আছে এবং তারা এই নিজেদেরকে বড় সাজাতে গিয়ে দেখা যাচ্ছে এই ছাত্র শিবির কিন্তু আজ পর্যন্ত এনসিপিকে যতটুকু সহযোগিতা করেছে প্রত্যেকটা পদে পদে সেই সহযোগিতা থেকে কিন্তু এখন তারা বঞ্চিত হতে যাচ্ছে। তার মানে কিছুদিন আগেও কিন্তু সেই মাহফুজ আলমকে আমরা দেখছিলাম যে এই জামাতের বিরুদ্ধে একটা মন্তব্য করতে গিয়ে কিন্তু এনসিপি বিপদে পড়েছিল। আবার কিছুদিন সেই বিপদে পড়ার পরেই আবার দেখলাম এই মাহফুজ আলম আবার ফেসবুকে এসে আবার স্ট্যাটাস দিয়ে তিনি মাপ চাইলেন। কিন্তু এই বর্তমানে এই কাদেরকে যেভাবে দেখতেছি ছাত্র শিবিরের বিরুদ্ধে তিনি অপপ্রচার শুরু করেছেন, হয়তোবা এনসিপির এই ধরনের আবার বড় ধরনের একটা সমস্যা তৈরি হচ্ছে। আর এই নেগেটিভ করার কারণে, এই ধরনের সমস্যা তৈরি করার কারণেই কিন্তু
এই গতকালকে এই এনসিপির যে সমাবেশ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সেটা কিন্তু একটা ফ্লপ করেছে এবং তারা যে পরিমাণে লোক সেখানে জড়ো করতে চেয়েছিল তার 5% লোকও তারা কিন্তু হাজির করতে পারে নাই। এটা বড় ধরনের একটা বাধা বা বড় ধরনের একটা সমস্যা কিন্তু এনসিপির জন্য। অতএব কাউকে ছোট করে নিজেদেরকে বড় করার যে চেষ্টা এটা এনসিপির ভিতরে নতুন করে আবার দেখতেছি শুরু হচ্ছে। এটা এনসিপিকে আগামীর বাংলাদেশের রাজনৈতিক মাঠে তাদেরকে ধ্বংস করবে কিন্তু। তো যাই হোক, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা জানাবেন ভিডিওর নিচে কমেন্টস করে। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।